হ্যালো স্টুডেন্টস, আগের ক্লাসগুলোতে আলোর প্রতিসরণ এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নিয়ে আলোচনা হয়েছে। আজকের লেকচারে বা আজকের ক্লাসের মধ্যে আমরা থাকবে ওই আলোর প্রতিসরণ এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ব্যাখ্যা, অর্থাৎ ওইগুলো এই দুটি ঘটনার মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক ঘটনার যে ব্যাখ্যা করতে পারবো আমরা কীভাবে সেগুলো দেখি, আর তার ব্যবহারিক প্রয়োগ কীভাবে করতে পারবো সেগুলো নিয়েও আলোচনা হবে। প্রথমে আমি আলোর প্রতিসরণের শুধুমাত্র প্রতিসরণের কতগুলি ব্যাখ্যা দেব। যেমন ধরো একটা কাঁচের স্ল্যাব একটা নির্দিষ্ট থিকনেসের বা একটা নির্দিষ্ট পুরুত্বের একটা কাঁচের স্ল্যাব, কাঁচের তৈরি, বাইরে বায়ু মাধ্যম আছে, তাকে যদি এখানে রাখি তাহলে সেই স্ল্যাবটার মধ্যে যদি রশ্মি বাইরে থেকে এসে পড়ে, এটা আপতিত রশ্মি, অবিলম্ব, এটা আপতন কোণ I1। আর রশ্মি যেহেতু লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে, অতএব সেক্ষেত্রে একটু ভিতর দিকে ঢুকে যাবে, এটা হলো প্রতিসরণ কোণ R1। এখন এই পৃষ্ঠে এসে ও আবার আপতিত হবে, এই কোণটা R2 নাম যদি দিই তাহলে এখানে ও রশ্মিটি প্রতিষ্ঠিত হবে, তখন ঘন থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এটা অবিলম্বের দিকে এসেছে, এটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে। কিন্তু R1 সমান R2 হবে, বুঝতেই পারছো, কারণ সমান্তর পৃষ্ঠযুক্ত ছেদাক হিসেবে কাজ করছে, একান্তর কোণ হিসেবে কাজ করছে এখানে। তাহলে R1 সমান R2 হলে তাহলে I1 সমান I2 হয়ে যাবে অবশ্যই, অর্থাৎ এই রশ্মিটি এবং এই রশ্মিটি সমান্তর হবে। তার মানে এই রশ্মির গতিপথ যদি এটা আমি ভাবি, তখন কাঁচ স্ল্যাবটা অতিক্রম করার পর সে এটাও বেরিয়ে গেল, অর্থাৎ পাশের দিকে কিছুটা বিচ্যুত হয়ে গেল। এই বিচ্যুতিটাকে আমি যদি ডেল্টা এক্স নাম দিতে পারি, মানে সরে গেছে, সূক্ষ্ম দিকেই ধরে নিচ্ছি যে সরে গেছে কতটা, তা ডেল্টা এক্সের পরিমাণটা কিসের উপর নির্ভর করে আমরা দেখতে চাই না। দেখো, আমি যদি আপতন কোণটাকে চেঞ্জ করে দিলে রশ্মি অন্য পথে যাবে, আবার বেরিয়ে যাবে, কাজেই সেক্ষেত্রেও একটা কিন্তু বিচ্যুতি পরিমাণ চেঞ্জ হবে, বুঝতেই পারছো। যদি মাধ্যমটাকে আমি বায়ু আর কাঁচের মধ্যে বাদ দিয়ে যদি অন্য কোনো মিডিয়াম নিই, তাহলেও কিন্তু অন্য ধরনের প্রতিসরণ হবে, R1 পাল্টে যাবে, তার মানে R2 পাল্টে যাবে, তার মানে I2 পাল্টে যাবে, I1 আর I2 অবশ্যই সমান হবে, যা কি সমান্তরভাবে বেরোবে, কিন্তু ডেল এক্সের পরিমাণটাও চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আরেকটা ব্যাপার হলো কি, আমি যদি এটাকে কাঁচটাকে একটু পুরু কাঁচ নিতাম, তাহলে সেক্ষেত্রে কেমন আসতো, তাহলে এখানে প্রতিসরণ হতো না, এই জায়গাটা প্রতিসরণ হতো না, তাহলে প্রতিসরণ হতো এই বাইরে, এখানে সোজা এটা চলে আসতো এখানে, এই কোণটা ওরকম ধরনের R2 কোণ নাম দিতে পারতাম, R1 সমান R2 হতোই, তারপরে এখান থেকে ও বেরিয়ে যেত, তারপরে পার্শ্ব সরণ কিন্তু এতখানা হতো, তাহলে ডেল্টা এক্সের পরিমাণটা চেঞ্জ হচ্ছে। তাহলে এইভাবে পার্শ্ব বিচ্যুতির পরিমাণটাকে আমরা চেঞ্জ করতে পারি, আপতন কোণ চেঞ্জ করে, কাঁচের থিকনেস চেঞ্জ করে, মিডিয়ামটাকে চেঞ্জ করে, আর কী রঙের আলো ব্যবহার করছি তার উপরও নির্ভর করবে, আপতন কোণ চেঞ্জ করে তো বটেই। তাহলে এই গেল পার্শ্ব বিচ্যুতির ব্যাপার। এবার আমরা পাশের দিকে সরিয়ে দিতে পারলাম রশ্মিটাকে। আবার কোনো ক্ষেত্রে কাজে লাগতে পারে কি, রশ্মিটাকে ঘুরিয়ে দিতে, অর্থাৎ কৌণিক বিচ্যুতি দরকার, তা সেটা করার জন্য প্রিজম দরকার। প্রিজম মানে এরকম একটা কাঁচের খণ্ড ধরে এরকম দেখতে, এখানটা এরকম করলাম, এইটা, তার মানে এ একটা সমান্তর, এ একটা পৃষ্ঠ, প্রতিসারক পৃষ্ঠ, আর ওইদিকে ওই একটা প্রতিসারক পৃষ্ঠ চকচকে, যার মধ্যে আলো খুব সহজে যেতে পারে, ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ। আর একটা শীর্ষকোণ থাকবে, এই শীর্ষকোণটা খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে নির্ধারণ হবে প্রিজমটা সরু না স্ফীত, এবং তার উপরেই কিন্তু প্রতিসরণের ঘটনাগুলোও চেঞ্জ হবে। ধরো এরকম একটা আলো রশ্মি, প্রথম পৃষ্ঠ, এটা দ্বিতীয় পৃষ্ঠ, প্রথম পৃষ্ঠে এসে পড়লো, এটা দ্বারা আমাকে অবিলম্ব টানতেই হবে, এটা আপতন কোণ I1 নাম দিচ্ছি। তা রশ্মিটি, এটা অরিজিনাল পথ, যদি প্রিজম না থাকতো এই পথে যেত, এখন যেহেতু লঘু থেকে ঘন মাধ্যমে গেছে, তাহলে অবিলম্বের দিকে কিছুটা সরে যাবে, তাই এটা R1 হবে, এটা তার এখন অরিজিনাল গতিপথ। কিন্তু দ্বিতীয় পৃষ্ঠে পড়ার পর এখানে একটা অবিলম্ব টানলাম, অবিলম্ব টেনে দিলাম, দ্বিতীয় পৃষ্ঠে পড়ার পর যেহেতু ঘনমাধ্যম থেকে ও লঘু মাধ্যমে যাচ্ছে, তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অর্থাৎ এরকম যাবে, এইটা আমার I2 কোণের নাম হয়ে গেল, এটা হলো তোমার দ্বিতীয় আপতন কোণ, R2 নাম দিতে পারি। তার মানে দেখো, একবার প্রথমবার যেতে যেতে রশ্মিটা এতখানা বিচ্যুত হয়ে গেল, অরিজিনাল পথ থেকে এদিকে চলে গেল, এটাকে প্রথম বিচ্যুতি ডেল্টা 1 নাম দিতে পারি। আবার যখন এরকম যাওয়ার কথা চলে গেল এদিকে, তার মানে এটা ডেল্টা 2 নাম দিতে পারি। দুটোই কিন্তু দুটো কৌণিক বিচ্যুতি কিন্তু একই দিকে, তাহলে মোট বিচ্যুতি ডেল্টা সমান লিখতে পারি আমরা ডেল্টা 1 প্লাস ডেল্টা 2, এরকম লিখতে পারি। আবার ডেল্টা 1 এর মানটা কেমন দেখো, ডেল্টা 1 এর মানটা নিশ্চয়ই বুঝতে পারছো যে ডেল্টা 1 ইজিক্যাল এর পুরোটা I1, কারণ এটা I1, তাহলে I1 মাইনাস R1, আর ডেল্টা 2 এর মানটা হচ্ছে I2 মাইনাস R2, তাহলে যোগ করে দিলে কি হবে, I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2,
এবার একটু জ্যামিতিক দিক থেকে চিন্তা করতে হবে, এ বি পয়েন্টটা, এই পয়েন্টটা সি, এই পয়েন্টটা ডি যদি নাম দিই, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, কারণ লম্ব টেনেছি। তাহলে এই দুটি কোণ যদি 90-90 হয়, তাহলে এই দুটো কোণের যোগফল নিশ্চয়ই 180 ডিগ্রি হবে। তার মানে আমি সি কোণকে লিখতে পারি সি অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 180 মাইনাস অ্যাঙ্গেল এ। আবার এই ট্রায়াঙ্গেলের কথা যদি চিন্তা করি, বিডিসি ট্রায়াঙ্গেলে এটা প্লাস এটা মিলে 180 ডিগ্রি, তাহলে আবার অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল R1 প্লাস অ্যাঙ্গেল R2। তার মানে এই দুটো কম্পেয়ার করলে অবশ্যই বলবো অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল R1 প্লাস R2। তার মানে এই R1 প্লাস R2 জায়গায় এ লিখতেই পারি, তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। অর্থাৎ এই যে রাশিমালা হলো, কৌণিক বিচ্যুতির যে রাশিমালা হলো, এর থেকে এটা দেখে অবশ্যই বুঝতে পারছি যে এই বিচ্যুতির পরিমাণটা নির্ভর করে আপতন কোণের উপর নির্ভর করছে, কেমন প্রিজম তার উপর নির্ভর করছে, আর নির্ভর করে কি দিয়ে তৈরি, অর্থাৎ প্রিজমের মাধ্যমে মিউ বা আলোক ঘনত্ব প্রতিসরাঙ্ক কেমন তার উপর নির্ভর করবে। এই তিনটে রাশির উপরে প্রিজমের কৌণিক বিচ্যুতি নির্ভর করবে। এখন আমি যদি বিভিন্ন রকম আপতন কোণ করি, অর্থাৎ রশ্মিটাকে এইভাবে না ফেলে যদি এইভাবে ফেলতাম, তাহলে কিন্তু এই R1 R2 সবই চেঞ্জ হয়ে যেত, তাহলে মোট বিচ্যুতিও চেঞ্জ হয়ে যেত, শুধু এটি ফিক্সড থাকতো, যাকে মোট বিচ্যুতি চেঞ্জ হয়ে যেত। এখন যদি আপতন রশ্মিটাকে এরকম ফেলতাম, তাহলেও চেঞ্জ হয়ে যেত। অর্থাৎ বিভিন্ন আপতন কোণের জন্য আমরা বিভিন্ন রকমের মোট বিচ্যুতি পাবো। সেটা যদি আমরা গ্রাফে প্লট করি, ধরো এইদিকে আমি আপতন কোণ দিয়ে দিলাম I1 বা যে কোনো একটা, আর এদিকে মোট বিচ্যুতি, কৌণিক বিচ্যুতি যদি নাম দিই এদিকে, তাহলে ডেল্টা, তাহলে এরকম ধরনের একটা গ্রাফ পাবো। তো কি দেখা যাচ্ছে, যত আপতন কোণ বাড়ছে তত কিন্তু বিচ্যুতির পরিমাণ এখান থেকে কমতে আরম্ভ করছে। আপতন কোণ বাড়ছে, বিচ্যুতির পরিমাণ কিন্তু কমতে আরম্ভ করছে। আরও আপতন কোণ বেশি হয়ে গেল, বিচ্যুতির মান আবার কমে গেল, আরও কমে গেল, করতে করতে একটা পার্টিকুলার আপতন কোণ আসবে যখন বিচ্যুতির মানটা সব থেকে কমে যাবে। এই সবচেয়ে কম যে বিচ্যুতি ডেল্টা এম, এটা আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট রাশি, ফিজিক্সে বা পদার্থবিজ্ঞান এটা একটা ইম্পর্টেন্ট রাশি। যদি আমরা প্রিজমটাকে শুধুমাত্র রশ্মির ঘূর্ণনের জন্য ব্যবহার করি, আর রশ্মিকে কৌণিকভাবে ঘুরিয়ে দেবো, এইটাই আমাদের যদি পারপাস থাকে, তাহলে আমি যে কোনো আপতন কোণ করতে পারি, আমার সুবিধা মতো এত আপতন করে এতটা বিচ্যুতি, এত আপতন করে এতটা বিচ্যুতি, এরকম আমরা যে কোনোটাই লাগাতে পারি। কিন্তু যদি বলি আমরা প্রিজমটাকে অন্য কাজে ব্যবহার করব, যেটা আমার এখানে বলার স্কোপ নেই, প্রিজমটাকে আমরা যদি অন্য কাজে ব্যবহার করি, মানে আলোর বিচ্ছুরণ যদি ব্যাখ্যা করতে চায়, মানে এর মাধ্যমে গেলে আলো বিভিন্ন বর্ণে ভেঙে যায়, সে বিচ্ছুরণ যখন ব্যাখ্যা করবো, তখন আমরা বলতে পারবো সেই সময় প্রিজমটাকে অবশ্যই বসাতে হবে সবথেকে কম বিচ্যুতিতে। অর্থাৎ এরকম এতটা বিচ্যুতি সবচেয়ে কম বিচ্যুতি, তাহলে অতটা বিচ্যুতি পেতে গেলে এতটা আপতন কোণ দরকার, সেই আপতন কোণই আমরা আলোকরশ্মির সামনে প্রিজমটাকে বসাবো। এটা ওই বিচ্ছুরণ সংক্রান্ত ভিডিও যে থাকবে তাতে আমি ডিটেলসে আলোচনা করব। যাকে এইভাবে প্রিজমের সাহায্যে আমরা রশ্মি বিচ্যুতি করতে পারি। এছাড়া আরও প্রয়োগের কথা বলছি, যেমন ধরো এরকম একটা মিডিয়াম, মানে কোনো একটা পাত্র, তার মধ্যে এতখানা জল রেখেছি, জল রাখার পর একটা দণ্ডকে ডুবিয়ে দিয়েছি, একটা কাঁচের দণ্ড হোক বা যে কোনো অন্য দণ্ডকে ডুবিয়ে দিয়েছি। তার দণ্ডটা এ বি সি ডি এরকম পয়েন্টগুলো নির্বাচন করলাম। এখন এখানে যদি তোমার চোখ থাকে, তাহলে তুমি কিন্তু এই অংশ থেকে যে রশ্মিগুলো বেরোচ্ছে তাকে সরাসরি দেখতে পাচ্ছ, মনে হচ্ছে ওখান থেকে বেরোচ্ছে, অসুবিধা কিছু নেই, তারপরে এর প্রতিবিম্ব কিছু হবে না। বি থেকে যে রশ্মি বেরোচ্ছে সেগুলোও চোখে সরাসরি ঢুকছে, তারপরে এ বিকে যথাস্থানে দেখবে, অর্থাৎ এ বি অংশটাকে তুমি ঠিক মতোই দেখতে পাবে। কিন্তু প্রশ্ন হলো সি ডি এই বিন্দুগুলোকে দেখা, এর থেকে যখন রশ্মি বেরোবে তারা যে চোখে ঢুকবে, তারা কিন্তু মনে হবে না সি থেকে আসছে, সেটা প্রতিসরণের জন্যই হয়। দেখো কীভাবে ব্যাখ্যা করি। ধরো আমি সি থেকে দুটো রশ্মি নিলাম, যেগুলো ভিন্ন দুটো রশ্মি সি বিন্দু থেকে বেরিয়েছে, এটা প্রতিসরণের পর ঘন থেকে লঘুতে যাচ্ছে বলে এরকম বেঁকে যাবে, এটা প্রতিসরণের পর এরকম বেঁকে যাবে। অর্থাৎ এই দুটো রশ্মি যদি তোমার চোখে ঢোকে, তোমার চোখের কাছে মনে হবে এই দুটো রশ্মি যেন একটা কমন পয়েন্ট এরকম জায়গা থেকে আসছে, এই জায়গা থেকে আসছে। অর্থাৎ সি বিন্দুটা উত্থিত হয়ে গেছে, এখানে সি ডট বিন্দুতে উত্থিত হয়ে গেছে। তেমনি আমি যদি ডি বিন্দু থেকে দুটো রশ্মির কথা ওইভাবে আঁকি, দেখা যাবে ডি বিন্দুটা এখানে উত্থিত হয়ে গেছে, ডি বিন্দু এখানে উত্থিত হয়ে গেছে, ডি ডট বিন্দুতে উত্থিত হয়ে গেছে। তেমনি ই বিন্দু যদি করি, ই বিন্দু দেখা যাবে এরকম ই ডট বিন্দুতে উত্থিত হয়ে গেছে। অর্থাৎ সি থেকে বি থেকে যে ই অংশ, এটা পুরোটাই যেন মনে হবে কিছুটা উত্থিত অবস্থায় আছে, মানে এরকম বেঁকে যাবে এবং ছোটও দেখাবে। তাহলে ওই নিমজ্জিত অংশটি কিন্তু একটু বাঁকা দেখালো,
তো সেটি কিন্তু আলোর প্রতিসরণের জন্য হলো, তার রশ্মির চিত্রের সাহায্যে এটা ব্যাখ্যা করলাম। তারপরে যত দেখা যাক, এটা আবার অন্যভাবে আমি একটা অন্য ক্ষেত্রে আমি এটা প্রয়োগ করছি। যেমন ধরো একটা কোনো বিস্তৃত জলাশয় বা নদী টাইপের, নদী আর খুব মানে গভীর জল নেই, তুমি এরকম জায়গায় দাঁড়িয়ে আছো, ঠিক, আর খুব জল খুব স্বচ্ছ ধরে না, অর্থাৎ নিচে বালিগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এরকম একটা পয়েন্টকে ভাবি, নিচে তলদেশের একটা পয়েন্টকে ভাবি, এখান থেকে যে রশ্মিগুলো, দুটো রশ্মি নেব এরকম, তারা চোখটা একটু বিস্তৃত করতে হবে, তারা চোখে এইভাবে প্রবেশ করেছে। এই দুটো রশ্মিকে মনে হচ্ছে কিন্তু প্রতিসরণের পর এরকম একটা বিন্দু থেকে আসছে, অর্থাৎ এই বিন্দুটা যদি আমি বি বিন্দু নাম দিই, বিটা একটু উত্থিত হয়ে গেছে, বি ডট বিন্দুতে উত্থিত হয়ে গেছে। তারপর রশ্মিগুলো এঁকে দিই, তাহলে পরিষ্কার বুঝতে পারবে, অর্থাৎ একটু উঁচু মনে হবে। তারপরে এখানে বালিটাকে বা মাটিটাকে মনে হবে উঁচু। তেমনি যদি এখানে একটা বিন্দুকে দেখো, সেটা যেহেতু অন্য দুটো রশ্মি আমি করবো, তার ক্ষেত্রে উত্থানটা দেখবে একটু কম হয়ে গেছে, এরকম ক্ষেত্রে রশ্মিটা বিন্দুটার ক্ষেত্রে একটু উত্থান কম হয়ে গেছে। এবার এখানে যদি কোনো সোজা নিচের দিকে তাকাও, যেহেতু আপাতন কোণ খুব কম, তাহলে মনে হবে সরাসরি ওখানে আসছে। আর আবার দূরের দিকে যদি কোনো বিন্দুকে নির্বাচন করি, তার দেখবো উত্থানটা আর একটু বেশি। তার মানে আমি যদি পরপর বিন্দুগুলোকে যোগ করে যাই, তাহলে দেখবো ঠিক এরকম ধরনের একটা কার্ভ, মানে এই পয়েন্টটা এখানে, এই পয়েন্টটা এখানে, এটা এখানে, এরকম দেখতে পাবো, এটা উত্থিত হয়ে গেছে, অর্থাৎ বাঁকের মতো। মানে তুমি যেখানে দাঁড়িয়ে আছো জলের মধ্যে, সেটাই হচ্ছে সব থেকে গভীর অংশ, আর বাকি যত দূরের দিকে সেটা উঁচু উত্থিত মনে হবে, যদিও ঘটনা কিন্তু সমান লেভেলে আছে। এবার তুমি যদি ওই দিকে তাকাও, ওই দিকের ক্ষেত্রে এরকম ধরনের গ্রাফ দেখতে পাবে। তাহলে এই ধরনের গ্রাফকে আমরা যেটাকে বলছি কস্টিক কার্ভ, কস্টিক বক্র। তো সেটা আমরা এই প্রতিসরণ দিয়ে ব্যাখ্যা করতে পারলাম। এছাড়া আলোর আমরা এবারে চলে আসব মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কতগুলো ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে আসব। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ব্যবহারিক প্রয়োগ বলতে গেলে আমরা প্রথমেই বলতে হবে তোমার ধরো এরকম একটা জলাশয়, এরকম জলাশয়, তার এটা জলের লেভেল, জলাশয়টা ধরো এরকম আছে, এখানে একটা কোনো গাছ আছে, বাড়ি আছে, এখানে সূর্য উঠছে সকালবেলায় 6 AM, হ্যাঁ, এদিকেও তাই, এখানে ধরো একটা গাছ আছে, একটা অন্য বাড়ি আর একটা অন্য গাছ আছে, এটসেট্রা। সূর্য যখন সকালে উঠছে 6 AM, তখন সূর্য থেকে রশ্মি নিশ্চয়ই চারদিকে যাবে, তার মধ্যে কিছু রশ্মি জলতল ঘেঁষে আসবে, বা সূর্যের দ্বারা আলোকিত হবে যে গাছ বাড়ি, তার থেকেও আলো রশ্মি আসবে। যেগুলি জলতল ঘেঁষে আসবে, আমরা সংকট কোণে আমরা আগে দেখেছি, জলতল ঘেঁষে যদি আসে তাহলে কিন্তু সংকট কোণে ঢুকে যাবে রশ্মিগুলো, অর্থাৎ 49 ডিগ্রি, যেহেতু জল এবং বায়ুর মধ্যে সংকট কোণ, তাহলে সে 49 ডিগ্রিতে ঢুকে যাবে। তার মানে বলতে চাইছি, তোমার সংকট কোণের সংজ্ঞা থেকে বুঝতে পারবে যে গণমাধ্যমে যে কোনো আলোক রশ্মি যদি তীরচিহ্নগুলো উল্টে দিই, এদিকে 49 ডিগ্রি কোণে আপতিত হলে সে নিশ্চয়ই দুই মাধ্যম বিভেদ তলে গা ঘেঁষে বেরিয়ে যাবে। আবার আলোর প্রত্যাবর্তিত ধর্ম অনুযায়ী ওদিক থেকে আলোক রশ্মি এলে ওই সংকট কোণেই ঢুকবে, তাহলে এরকম ঢুকবে। তো আলোক রশ্মি কিছুটা অংশ আবার চলে এলো, সেটা আবার ঢুকে গেল এখানে, আরও কিছুটা অংশ এলো, সেগুলো এসে ধরো এখানে এসে ঢুকে গেছে। এখানে কোনো একটা মাছ আছে আমাদের, ধরো আমাদেরই কোনো একটা, আমি এই মাছটাকে নির্বাচন করলাম, তার চোখেতে কিন্তু রশ্মিগুলো এসে ঢুকলো, অর্থাৎ ওইগুলোর থেকে আগত রশ্মি চোখের মধ্যে ঢুকলো। তো মাছ তো বাঁকা তাকাতে পারবে না, সে সোজা এখানে দেখবে, তার কাছে মনে হবে এইটা হলো তার বাড়িটা, এটা হলো গাছটা, এটা বাড়িটা, এটা সূর্য উঠেছে সকাল 6টায়, সকাল 6টায় ঘটনা। সামনে যদি ঘাসপালা থাকে সেগুলোকে এখানে দেখতে পাবে, অর্থাৎ ভূমিটাকেই দেখতে পাবে এখানে। তেমনি যে সূর্য মনে করো বিকেল 6টায় সোজা এরম করে এসে এখানে এসে পড়লো, এখানে চলে এলো। তো এখানে যে আলোকিত করলো এগুলোকে, বা রশ্মি ঢুকলো, সেই রশ্মিগুলো এসে এবার আবার ঠিক ওই সংকট কোণে এসেই ঢুকে যাবে, অর্থাৎ 49 ডিগ্রি কোণেতে এসে এখানে ঢুকেছে, এখানেও 49 ডিগ্রি কোণে এসে ঢুকে যাবে। এবং মাছটা যদি তখনও থাকে ওখানে, তাহলে মাছের চোখে ঢুকবে। আবার মাছ এগুলো যদি ওরকম বাঁকা বুঝতে পারবে না, তার মনে হবে এটা গাছ, এটা ঘাস, এটা হলো অন্য গাছটা, সূর্য এখানে, অর্থাৎ বিকেল 6টায় সে সূর্যকে এখানে দেখবে। তার মানে যখন আমাদের কাছে সূর্য এই 180 ডিগ্রি ঘুরে গেল, তখন মাছের কাছে কিন্তু এই কোণটা ঘুরে গেল। তো এই কোণটা কত? এটা যদি 49 হয়, তাহলে একটা লাইন টেনে দিলে নিশ্চয়ই এটা 49 হবে, একান্তর কোণ, এটাও 49 হবে, তাহলে মোট 98 ডিগ্রি, তার মানে এটা 98 ডিগ্রি, মানে প্রায় অর্ধেক ধরে নিতে পারো মাছের কাছে দিগন্ত রেখা, ঠিক। তার মানে আমরা যদি দেখি সূর্য 12 ঘন্টায়
180 ডিগ্রি কোণ ঘুরলো, মাছ দেখবে 12 ঘন্টায় মাত্র 98 ডিগ্রি কোণ ঘুরলো। অর্থাৎ আমরা দেখছি সূর্য অনেক ফাস্ট মুভ করছে, মাছ যদি দেখে তাহলে সূর্যকে অনেক কিন্তু স্লো মুভ করতে দেবে, প্রায় অর্ধেক তার কৌণিক বেগ দেখতে পাবে, ঠিক কিনা? তো এই জিনিস এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এরই একটা ব্যাখ্যা, মানে সংকট কোণ দিয়ে ব্যাখ্যা করা গেল। এবার আমরা চলে আসছি মিরাজ। মিরাজ মিরাজ মানে বুঝতে পারছো তুমি, মিরাজ মানে মরীচিকা। মরীচিকার ব্যাখ্যা করব। এটা সাধারণত আগে লেকচারে তো আছে, আমি একটু ডিটেলসে বলতে চাই। ধরো মরুভূমি তো বালি খুব গরম থাকবেই, দিনের বেলা বিশেষ করে খুব গরম বালি এটা। তো তার সংলগ্ন যে বালির স্তরগুলো, ধর এই প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, এরকম পরপর স্তর আমি কল্পনা করে গেলাম। এরকম হাজারো স্তর কল্পনা করতে পারি। যত উপরের দিকে যাব তত কিন্তু বায়ু স্তরগুলি হালকা থাকবে, বায়ু স্তরগুলি কিন্তু ঠান্ডা থাকবে, নিচের স্তরগুলি কিন্তু গরম। এবং আমরা এটা আগে দেখেছি যে যত টেম্পারেচার বাড়াবো তত মাধ্যমের ঘনত্ব কিন্তু কমে যাবে। অর্থাৎ এটা যেহেতু মানে তোমার গরম মিডিয়াম, এর তুলনায় এটা গরম মিডিয়াম মাধ্যম, তাহলে কিন্তু এটা লঘু মাধ্যম হয়ে যাবে। অর্থাৎ এর তুলনায় এটা ঘন মাধ্যম, মানে আলো এখানে কম বেগে যায়, এখানে বেশি বেগে যায়। লঘু মাধ্যমে বেশি বেগে যাবে, তাহলে আলোর এই মাধ্যমে বেগ বেশি, এখানে কম। আবার এই দুটো তুলনা করলে এখানে বেগ কম, এখানে বেগ বেশি, এখানে বেগ কম, এখানে বেগ বেশি, এরকমভাবে চলবে। তো মরুভূমিতে যদি কোনো ধরো একটা গাছ থাকে, এরকম একটা গাছ আঁকলাম, খেজুর গাছ ধরো এরকম বেশি থাকে, তো যদি কোনো তৃষ্ণার্ত পথিক এখানে থাকে, তার সবসময় জলের জন্য সে খুব জল পেতে চাইছে, এরকম অবস্থা। তো এই গাছটার আমি বিভিন্ন বিন্দুকে আমি বস্তু হিসেবে কল্পনা করতে পারি, এ বি সি ডি এরকম বিন্দু হিসেবে কল্পনা করতে পারি। তো এ থেকে যে রশ্মিগুলো আমার চোখের দিকে যাবে, সেগুলো তার সরাসরি যাবে না, ধরো এখান থেকে বেরিয়েছে, যেহেতু এটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাচ্ছে, যে একটু উপর দিকে বেঁকে যাবে। এখানে এসে আবার ঘন থেকে লঘু থেকে ঘনতে যাচ্ছে, আরও উপর দিকে বেঁকে যাবে, এরকম হয়ে যাবে। যে রশ্মিটা আলটিমেটলি আমার চোখে ঢুকবে, এরকম একটা রশ্মি ধরে এরকম যেতে যেতে এইখানে এরকমভাবে বাঁকতে আসছে, আমি আঁকি, তার এরকমভাবে বাঁকতে আসছে, ক্রমাগত বেঁকে যাচ্ছে। তার মানে তার বিচ্যুতি কিন্তু প্রতিসরণ হতে হতে সে তার মানে তোমার আপতন কোণ, এখানে আপতন কোণ খুব বেড়ে গেছে। এখন এই দুটো মাধ্যম যেহেতু দুটোই বায়ু মাধ্যম, ঘনত্ব খুব কাছাকাছি, সামান্য একটু পার্থক্য, তাই সংকট কোণের মানটাও খুব বেশি হবে। তো বেশি হওয়ার পরে এটা প্রায় 90 ডিগ্রি কাছাকাছি যখন হয়ে যাবে, এরকম বাঁকতে এর থেকে তারপরে এটা বেশি, এর থেকে এটা বেশি, কারণ যত বাড়তে যখন 90 ডিগ্রির কাছাকাছি হবে, তখন আরও বেশি কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। তো এখানে হয়ে যাওয়ার পরে এবারে সে যাচ্ছে কিন্তু লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে উপর দিকে বেঁকে যাবে, আবার উপর দিকে বেঁকে যাবে, আবার উপর দিকে দিয়ে তোমার চোখে হয়তো ঢুকে গেল। তো তোমার চোখ তত বাঁকা তাকাতে পারবে না, তোমার চোখের কাছে মনে হবে যে এরকম জায়গা থেকে আসছে। অর্থাৎ এই বিন্দু থেকে নির্গত রশ্মিটাকে আমার মনে হবে এখান থেকে আসছে, এই ডট বিন্দু থেকে। তাহলে বি বিন্দুটা হয়তো এখানে লাগবে, সি বিন্দুটা এখানে লাগবে, ডি বিন্দু এখানে লাগবে। অর্থাৎ এরকম একটা পুরো গাছটার আমি এই ছবি দেখতে পাবো মানে নিচেতে। এখন সবসময় এরকম ফিক্সড ছবি থাকবে না, কারণ বায়ু স্তরগুলি এর টেম্পারেচার বা তাপমাত্রা সবসময় পাল্টাচ্ছে। তো পাল্টালে একবার প্রথমবার যখন এরকম সিচুয়েশন ছিল, তখন ধরো এখানে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়েছে। যখন টেম্পারেচার চেঞ্জ হয়ে গেছে, স্তরগুলোর প্রতিসরাঙ্ক চেঞ্জ হয়ে গেছে, তখন ধরো হয়তো দেখা গেল এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়েছে। তার জন্য প্রতিবিম্বটা হয়তো এর প্রতিবিম্ব এখানে না হয়ে এরকম জায়গায় হয়েছে। তারপরে হয়তো ওরকম অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হলো এখানে, তখন হয়তো এখানে হলো। অর্থাৎ এর প্রতিবিম্ব বিভিন্ন জায়গায় হচ্ছে, তেমনি বি এরও তাই, সি এরও তাই। তাহলে পুরো প্রতিবিম্বটি কিন্তু আমার মনে হবে কম্পিত হচ্ছে। এখন ধরো জলের ধারে মানে পুকুরের পাড়ে গাছের ছবি আমরা প্রায় সবাই দেখেছি। কি দেখি? গাছের উল্টো ছায়া। যখন গাছটার দিকে সরাসরি তাকাচ্ছি তখন ওকে স্থির দেখছি, কিন্তু যখন ছায়ার দিকে তাকাচ্ছি তখন কিন্তু দেখছি কম্পিত হচ্ছে, আন্দোলিত হচ্ছে। মানে এটা আমাদের চোখের কাছে বারবার ঘটনাটা ঘটেছে। তো মরুভূমিতে ওই এরকম একটি ব্যক্তির সামনে যদি এরকম ঘটনা ঘটে, তার মানে ওই আগের দৃশ্য দেখে ব্রেনের মধ্যে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে ও ধরে নেবে যে এখানে জল আছে, এবং তার ছায়া অটোমেটিক। এটা ব্রেনের একটা মানে একটা ব্রেনের সিস্টেমই ধরে নিতে পারো। তাহলে এইভাবে আমাদের একটা ভ্রম হবে। তো জল থেকে আমরা ছুটে আসবো, এসে দেখবো কিছুই নেই, শুধুমাত্র শুকনো বালি আছে। তো এটা আমি মানে গ্রীষ্মপ্রধান দেশে বা মানে মরুভূমির কথা বললাম। শীতের দেশেও ঠিক একই ঘটনাটা ঘটে, সেটাও তোমরা বুঝতে পারবে। ধরো এরকম জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, এই একটা সমুদ্র, একটা বিশাল জাহাজ সমুদ্রের উপর রয়েছে, সেরকম ধরো তার স্ট্রাকচার,
চিমনি এটসেট্রা। এবারে যেহেতু এই জলটা খুব ঠান্ডা, এর সংস্পর্শে যে বায়ুস্তরগুলো থাকবে সেগুলো কিন্তু খুবই ঠান্ডা থাকবে। অর্থাৎ মরুভূমির ঠিক উল্টো, যত উপরের দিকে যাবে তত তুমি গরম 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 বায়ুস্তর পাবে। আর গরম বায়ুস্তর মানেই হালকা, আর নিচে ঠান্ডা মানেই কিন্তু ঘন। অর্থাৎ নিচের দিকে স্তরগুলি ঘন মাধ্যম, উপর দিকে লঘু মাধ্যম। তা সেক্ষেত্রে কীরকম হবে? ধরো এই বিন্দুটিকে আমি দেখছি বা এই বিন্দুটাকে দেখছি, এখান থেকে রশ্মি রং গেল, সেটি যেহেতু ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম যাচ্ছে এই দিকে বাঁকবে, তারপর এরকম বাঁকবে, তারপর এরকম বাঁকবে। এর করতে করতে এমন একটা কোণে পড়েছে যে সংকট কোণ হয়ে গেছে ধরো। অর্থাৎ এই দুটো মাধ্যমের মধ্যে যে সংকট কোণ, সেই সংকট কোণে চলে এসেছে। তাহলে কী হবে? সংকট কোণ বা তার থেকে বেশি চলে, সামান্য বেশি হয়ে গেছে। তার মানে এরকম বাঁকবে, এরকম বেঁকে এরকম বাঁকবে। তুমি এখান থেকে কিন্তু তোমার চোখে ঢুকলো, চোখ তো আর সোজা তাকাবে এটা। তার মানে এইটা যদি এ বিন্দু নাম দিয়ে এ বিন্দু প্রতিবিন্দু এখানে পাবো, এ ডট বিন্দু। তার মানে এরকম আমি স্ট্রাকচার পাবো, এরকম স্ট্রাকচার পাবো। এরকম জাহাজটাকে উপর দিকে দেখবো আকাশে দিয়ে। তারপরে বিশাল একটা জাহাজের ছবি আমাদের কাছে আকাশে দেখতে পাবো, অদ্ভুত একটা ফিলিং। তো এই মিরাজ, সেটা কিন্তু মানে শীতের দেশেও হতে পারে। এবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের আরেকটি আমি ব্যবহারিক প্রয়োগ সেটা বলবো। প্রয়োগ ঠিক না, ব্যাখ্যা করতে পারবো। ধর একটা, তুমি যদি কখনো করেছি কিনা জানি না, ধর একটা বিকারের মধ্যে একটা টেস্ট টিউবকে তুমি ডুবিয়ে দিয়েছো, টেস্ট টিউবে ডুবিয়ে দিয়েছো এবং টেস্ট টিউবটির গায়েতে একটা ভূষাকালি একটা আস্তরণ লাগিয়ে দিয়েছো ডুবানোর আগে। ভূষাকালি আস্তরণ, ভূষাকালি মনে বুঝতে পারছো, খুবই ব্ল্যাক টাইপের দেখতে এবং খুবই খসখসে। তো খসখসে হওয়ার জন্য তার গায়ে একটা কিন্তু বায়ুস্তর লেগে থাকবে, হালকা একটা বায়ুস্তর লেগে থাকবে। এখন যদি কোথা থেকে রশ্মি এই দিকে ঢুকতে চায়, অর্থাৎ এই টেস্ট টিউবের দিকে আসে, অ্যাকচুয়ালি আমি এই বোর্ডটাকে দেখতে পাচ্ছি মানে কি, বিভিন্ন জায়গা থেকে আলো রশ্মি আসছে, প্রতিফলিত হয়ে আমার চোখে আসছে। যেহেতু প্রতিফলিত থেকে আসছে আমার, তখন বোর্ডটা দেখতে পাচ্ছি। তেমনি টেস্ট টিউবটাকে আমি দেখতে পাবো কী করে? যদি বিভিন্ন সোর্স থেকে আলো রশ্মি আসে, প্রতিফলিত হয়ে আমাদের চোখের দিকে যায়। ধরো এরকম ধরনের কোনো একটা সোর্স থেকে আলো রশ্মি এলো, কিন্তু আলো রশ্মি যখন জল মিডিয়াম থেকে ভিতরে বায়ু মিডিয়ামের দিকে যাচ্ছে, তখন ঘন থেকে লঘু মাধ্যমে যাচ্ছে। তো সেক্ষেত্রে হতে পারে তার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে গেছে। তার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হলে তার রশ্মি এরকম যাবে, সেটা কিছুটা বেঁকে আমার এখানে চোখে প্রবেশ করবে। তা আমার চোখের কাছে মনে হবে যে এই জায়গা থেকে আসছে, অর্থাৎ এই বিন্দুটাকে এখানে দেখবো, সে আমি আগেই দেখেছি। কিন্তু যেহেতু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, নর্মাল প্রতিফলনের মতো নয়, তার মানে এর যা শক্তি, আলোক তরঙ্গের যে শক্তি, এর শক্তিও সেরকম থাকবে। অর্থাৎ আমার চোখে কিন্তু প্রচুর আলো ঢুকবে। প্রচুর আলো ঢুকলে আমাকে মনে হবে এটা চকচকে, যেন মনে হয় সিলভার একটা কোটিং লাগানো আছে। এবং এই ঘটনা কিন্তু আমরা অনেকেই লক্ষ্য করেছি। এবার আমরা যেটা করব, ধরো এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের আরেকটি প্রয়োগ, সেটা হচ্ছে তোমার হিরে দেখবে, হিরের গয়না বা হিরের যে ছোট ক্রিস্টাল, সেটা দেখতে খুব চকচকে, অর্থাৎ কোনো মনে হয় যেন ভিতর থেকে আলো বেরিয়ে আসছে। তো হিরে এমন একটি পদার্থ, হার্ড তো বটে, এবং তাকে কিন্তু ধরো এরকম আমি বিভিন্ন কোণযুক্ত বিভিন্ন কোণে বিভিন্ন তলে কেটে দিতে পারি, এবং অসংখ্য তল, আমি মাত্র কয়টা এঁকেছি, মানে অসংখ্য তল করতে পারি ঘষে ঘষে। এই কোণাগুলো ভাঙবে না, কাঁচ হলে ভেঙে যেত। তো এরকম একটা, যেহেতু এটা হার্ডনেস খুব বেশি এবং এর যে মাধ্যম মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে 2.5 হওয়ার জন্য তার সংকট কোণ আগের দিন আমরা দেখেছি যে sin θc = 1/μ সমান 1/2.5 হলে θc হয়ে গেল 25 ডিগ্রি। অর্থাৎ সংকট কোণের মান হচ্ছে খুব কম। তাহলে ধরো কোনো একটা কিছু আলোক রশ্মি, কিছু রশ্মি এখানে ঢুকে গেল, বাইরে থেকে এসে ঢুকলো হিরের গয়নার মধ্যে, হিরের টুকরোটার মধ্যে। তো এখানে যখন আপতিত হলো, রশ্মিটা আপতিত হলো, তখন এই যে কোণের মান হলো, এই কোণের মানটা খুব কম হতে পারে, আবার খুব বেশি হতে পারে। কিন্তু 0 থেকে 25 যে স্প্যান, 25 থেকে 90 মানে পারপেন্ডিকুলার 90, এই স্প্যানটা অনেক বেশি। তার মানে আলোক রশ্মির মানে তোমার সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হওয়ার সম্ভাবনাই বেশি। যদি তাই হয়, তাহলে আলোক রশ্মি হয়তো এখানে প্রতিফলিত হয়ে গেল, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তা আবার এখানে বললো, এখানেও হয়তো দেখা গেল যে সংকট কোণের চেয়ে বেশি, তখন এই দিকে চলে এলো, তখন আবার এখানে আসার পর সংকট কোণের চেয়ে বেশি এই দিকে চলে গেলো, এরকমভাবে বারবার ভিতরে আবর্তিত হবে। তো এরকম একটা রশ্মির কথা বললাম, এটা যদি অনেক রশ্মি ঢুকে যায় বাইরে থেকে, একগুচ্ছ রশ্মি ঢুকে, কেউ হয়তো এখানে এসে প্রথমেই এমন কোণে পড়লো যে 25 ডিগ্রি কম, তারা সেই রশ্মিটা বেরিয়ে গেল। বাকি অধিকাংশ রশ্মি কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলিত। এখানে হয়তো কিছু রশ্মি বেরিয়ে গেল, তেমনি এখানেও যে রশ্মিগুলো কিছু বেরিয়ে গেল, মানে সব তল থেকেই রশ্মি বেরোতে আরম্ভ করবে। যেহেতু বারবার আবর্তিত হবে, তখন প্রত্যেকটা তলই প্রায় ইউজ হবে,
প্রত্যেক তল থেকে আলোকরশ্মির কিছু কিছু অংশ বেরিয়ে আসবে, তার জন্য মনে হয় ভিতরে যেন কিছু জ্বলছে। এইভাবে আমরা হীরের গয়নার ঔজ্জ্বল্য ব্যাখ্যা করতে পারি। আরেকটা আমি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একেবারে সরাসরি আমি প্রয়োগের কথা বলবো, যেটা হলো তোমার কৈশিক তন্তু বা অপটিক্যাল ফাইবার, আলোকীয় তন্তুর কথা বা অপটিক্যাল ফাইবারের এখন প্রচুর ইউজ হচ্ছে। মানে সাধারণত কমিউনিকেশন বা সংযোগের ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করি। মানে তামার তারের মাধ্যমে যেমন কারেন্ট গিয়ে আমরা আগে টেলিফোন ব্যবহার করতাম বা বিভিন্ন কারেন্ট পাঠাতাম, বিভিন্ন সিগন্যালকে পাঠাতে পারতাম। এখন কিন্তু মডার্ন যে কম্পিউটার, সুপার কম্পিউটারগুলোতে বা এমনি টেলিকমিউনিকেশনের ক্ষেত্রেও এখন কিন্তু আবার তোমরা দেখবে এখন ব্রডব্যান্ড যে টিভি কানেকশন দিচ্ছে তাতেও কিন্তু এই অপটিক্যাল ফাইবার বা আলোকিত তন্তু ব্যবহার করা হচ্ছে। তো এটা কি একটু জানতে হবে, এটা খুব ইন্টারেস্টিং। এটা সাধারণত একটা খুবই সরু, মানে একেবারে মিলিমিটারের তার ডাইমেনশন, সরু একটা কাঁচের একটা টিউবের মতো, ওকে ঘিরে আরেকটি কাঁচের টিউব। এটা কিন্তু সলিড, মানে ভিতরটাও সলিড বাইরেটাও সলিড। তো এটা যদি বড় করে আঁকি এই জায়গাটা, এত খুব ছোট, এত বড় আঁকা হলে একটা ফুটকির মতো দেখতে হতো, কি আরও সরু। তার মানে এরকম একটা ফাইবার কেবলের মধ্যে এরকম অনেকগুলি তন্তুকে আমরা নিতে পারি প্রত্যেকটা। তো যে কোনো একটাকে বিবর্তিত করলে এরকম দেখাতে পারি, বা আর2 যদি বিবর্তিত করি তাহলে তো এরকম দেখতে পারি। এটা হচ্ছে মাঝের অংশটা, এটা হলো ধারের কাভারিংটা, মাঝের অংশটা এরকম ধরলাম। তাই ভিতরের অংশটা যেটা, মানে ভিতরের যে টিউবটা, দুটি সলিড, ভিতরের টিউবটাকে আমরা নাম দিচ্ছি কোর বা অন্তর, মজ্জা। আর এই অংশের নাম দিচ্ছি ক্ল্যাডিং মানে চারপাশে ওকে ক্ল্যাড করে রেখেছে বা আবৃত করে রেখে দিয়েছে। এই কোরটাও আলোক স্বচ্ছ মাধ্যম, এটাও ক্ল্যাডটাও আলোক স্বচ্ছ মাধ্যম, এটাও কাঁচের বা ফাইবারে, ওটাও কাঁচের বা ফাইবারে। কিন্তু এটির যে প্রতিসরাঙ্ক μ1 আর এটি প্রতিসরাঙ্ক μ2, এটার প্রতিসরাঙ্ক দুপাশে μ2 দিচ্ছি, তাহলে μ1 গ্রেটার দেন μ2। তাহলে সেক্ষেত্রে এটা কীভাবে কাজে লাগছে দেখো। যদি মনে করো কোনো একটা আলোর সিগন্যাল বা আলোক রশ্মিকে আমরা এই কেবলটার মধ্যে, এই সিস্টেমটার মধ্যে প্রবেশ করে দিয়েছি, একটা রশ্মিকে ভাবলাম, মানে একটা সিগন্যালকে এলো, একটা তরঙ্গ গেল, আলোক তরঙ্গ আপতিত হলো। তা আপতিত হলেই এমন একটাভাবে ঢোকানো হয় যেন এই কোণটা হয়ে যাবে, মানে এই দুটি মাধ্যমের মধ্যে যে সংকট কোণ, এটা μ1 আর μ2 এর মধ্যে যে সংকট কোণ, তার থেকে এটি বেশি কোণে পড়েছে। তাহলে কী হবে, সেটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে যাবে। তার মানে এর যা ঔজ্জ্বল্য বা এর মধ্যে যা শক্তি আছে, পুরো শক্তিটাই বজায় রইল। এবার এখানে আসার পর ন্যাচারালি যেহেতু প্রায় সমান্তরাল পৃষ্ঠ, তাহলে এই কোণটাও সংকট কোণের চেয়ে বড় হবে, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ এইভাবে কন্টিনিউ করি, এরকমভাবে চলতে থাকবে। তবে এটা দীর্ঘ আমি কুণ্ডলী নিতে পারি, মানে বেশ কয়েক মাইল লম্বা নিতে পারি। তো এখানে যে আলোর ঔজ্জ্বল্য থাকবে, যখন ওই প্রান্ত দিয়ে বেরিয়ে আসবে, যে রশ্মিটি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলিত হতে হতে সেই রশ্মিটি কিন্তু সমান ঔজ্জ্বল্যে প্রায় থাকবে। তার মানে বহুদূর পর্যন্ত আমি কিন্তু এই সিগন্যালটাকে আনডিস্টার্ব পৌঁছে দিতে পারি। আনডিস্টার্ব কেন বলছি না, অন্য কোনো আলো কিন্তু এখান থেকে ঢুকতে পারবে না, কারণ এটা হচ্ছে লঘু মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। সেখানে তো অন্য ধরনের হয়ে যাবে, এটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে ওইভাবে যাবে না, বিচ্যুতি বেশি হয়ে যাবে। তার মানে এই আলোক তরঙ্গটি কিন্তু আনডিস্টার্ব হয়ে যেতে পারবে। এরকম বহু সিগন্যালকে আমি একই সঙ্গে পাঠিয়ে দিতে পারি এর মধ্যে দিয়ে, একটা ফাইবার কেবলের মধ্যে দিয়ে অনেকগুলি সিগন্যালকে আমি বহুদূরে পাঠাতে পারি। শোষণ বা অ্যাটেনুয়েশন হবেই না। তারপরে আমার যে কোনো সম্প্রচারের ক্ষেত্রে বা কমিউনিকেশনের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। তো এইগুলি হলো সামান্য কয়েকটা প্রয়োগ বা ব্যাখ্যা এই প্রতিসরণের। এরপরে আমাদের পরের ভিডিও অপেক্ষা করতে হবে। বাই।